আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, তোমাদের সাথে প্রতিশব্দের দ্বিতীয় অংশ নিয়ে কথা বলবো। লেকচার 2 এটা। এর আগে আমরা প্রতিশব্দের আরেকটা লেকচার নিয়ে আলোচনা করেছি তোমাদের সাথে, লেকচার 1। তো চলো আমরা শুরু করি। প্রতিশব্দ বা সমার্থক শব্দের 2 নম্বর লেকচার। এটা শব্দ তত্ত্বের আলোচ্য বিষয় নয়, এটা অর্থ তত্ত্বের আলোচ্য বিষয়। কারণ প্রতিশব্দ মানে সমার্থক শব্দ, মানে সমান অর্থ বিশিষ্ট শব্দ। ওকে, অ্যানালাইসিস আগের ক্লাসও দেখাইছি, আবার একটু দেখাইলাম। 3 স্টার এবং অনেক ইম্পর্টেন্ট এক কথা এখান থেকে বুঝে নিবা, দেখে নিবা। এখন আসো, দিন এর সমার্থক শব্দ কোনটা? অহনা, হীন, তিমির, তমিশ্র। দেখো, হীন শব্দের অর্থ হচ্ছে তোমার খারাপ, ঠিক আছে? এই হীন মানে হচ্ছে আমরা খুব হীনমন মানসিকতা, এই অর্থে হীন মানে হচ্ছে খারাপ। আর তিমির আর তমিশ্র শব্দ হচ্ছে রাত বা অন্ধকার, এমন অর্থে ব্যবহার করা হয়। তুমি করতে পারবা, অন্ধকার বা রাত অর্থে ব্যবহার করা যায়। রাত অর্থে আধিয়ার শব্দটারও ব্যবহার আছে, তবে এখানে এই দুইটাও নেওয়া যাবে। আর অহনা শব্দের অর্থ হচ্ছে দিন। বুঝতে পারছো? তার সাথে যদি পাশাপাশি আমরা আরেকটা ভাবে একটু যদি জানি, যেমন ধরো আমরা এই যে অন্য কথাটা ব্যবহার করি না, অন্য, এই অন্য মানেও কিন্তু দিন। তাহলে এখন দেখো, মধ্যাহ্ন মানে দিনের মধ্যভাগ। তারপরে ধরো হচ্ছে সায়াহ্ন, সায়াহ্ন মানে হচ্ছে দিনের শেষ ভাগ। আচ্ছা, এই পূর্বাহ্ন, পূর্বাহ্ন মানে হচ্ছে দিনের শুরুর অংশ, অর্থাৎ সকালবেলা। তারপরে অপরাহ্ন, যেটা অপরাহ্ন আর সায়াহ্ন একই জিনিস, এই দুটো হচ্ছে তোমার সন্ধ্যার সময় বা বিকালবেলা। তো মনে রেখো, মধ্যাহ্ন সায়াহ্নতে হচ্ছে দন্তন্য, পূর্বাহ্ন আর অপরাহ্নতে হচ্ছে মূর্ধন্য। তোমাদের প্রয়োগ অপপ্রয়োগের ক্লাসে এটার বিস্তারিত ব্যাখ্যা করেছে। হ্যাঁ ভাই, ওই জায়গায় ব্যাখ্যা দিয়ে রাখছি। তাইলে এখন এই অন্য, অন্য মানেও দিন। মধ্যাহ্ন, সায়াহ্ন, পূর্বাহ্ন, অপরাহ্ন সবগুলোর মধ্যে অন্য আছে। অন্য মানেও দিন, দিন মানেও দিন, অহনা মানেও দিন, দিবস মানেও দিন। বুঝছো? এই দিবস মানেও দিন। এরপরে আমরা শিখবো হচ্ছে, দেখো, কাদম্বিনী শব্দের অর্থ কি। আচ্ছা, আরেকটা কথা তোমাদেরকে আমি এখান থেকে একটু মনে করিয়ে দিই। দেখো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত 10 বছরের 7 বার আসার অর্থ কি? গত 10 বছরের 7 বার আসার অর্থ তুমি ধরেই নিতে পারো এবছর তোমার একটা প্রশ্ন এখান থেকে তোমার থাকবে, এটা ধরে নিতে পারো, নিয়ে তুমি চ্যাপ্টারটাকে পড়বা। হ্যাঁ, চূড়ান্ত ডেডিকেশন দিয়ে পড়বা। এরপরে আসো কাদম্বিনী। কাদম্বিনী মানে নদী, রাত্রি, মেঘমালা, নারী। মেঘমালা, নদী মানে হচ্ছে, যদি বলি আমরা, নদী মানে হচ্ছে শরীর, তারপরে কমা উঠাই দিব, নিচে নিচে লিখবো শরীর। নদ, নদ আর নদী একই জিনিস। আমরা শুধু পুরুষ হলে শুনলে নদ বলি, মেয়েরই হইলে নদী বলি, এটুকুই, আর কিছু না। তারপরে তোমার হচ্ছে তটিনী, তারপরে কল্লোলিনী, তারপরে তোমার হচ্ছে শৈবালিনী। তটিনী, কল্লোলিনী, শৈবালিনী, তারপরে হচ্ছে তোমার তরঙ্গিনী। তরঙ্গিনী, এই তো এগুলো নদী। আর রাত্রি শব্দের অর্থ হচ্ছে তোমার রাত, তারপরে হচ্ছে তোমার যামিনী, তারপরে হচ্ছে তোমার তমিশ্রা, তারপরে হচ্ছে সর্বরী ইত্যাদি। এরপরে নারী। নারী শব্দের অনেক শব্দ, সমার্থক শব্দ আছে। তোমরা প্রথমেই বলো অবলা, কিন্তু অনেক ব্যাকরণবিদ এখন মনে করে অবলা কথাটা এখন আর চলে না। অবলা কথা যদি দুইটা অর্থ করো, অবলা মানে যা শরীরে শক্তি নেই, আবার অবলা মানে হচ্ছে যে বলতে পারে না বা কম বলে। যেভাবেই করো অবলা কথার অর্থ, দুটার কোনোটাই নাকি এখনকার সমাজের প্রযোজ্য না, কিন্তু বইতে লেখা আছে, এক্ষেত্রে নিলাম আর কি। অবলা, নারী, অবলা। তারপরে ধরো হচ্ছে কন্যা, তারপর ধরো মেয়ে, তারপর ধরলাম হচ্ছে স্ত্রীলোক ইত্যাদি, এই অর্থে। হ্যাঁ, তারপরে তোমার হচ্ছে এই বামা, এগুলো সবগুলো নারী শব্দের সমার্থক। আর কাদম্বিনী মানে হচ্ছে মেঘমালা। তো মেঘের আবার কিছু সমার্থক শব্দ তোমাদেরকে ভাইয়া আগের লেকচারে দিয়ে আসছি, ওখানে মনে করে দেখো, পানি কি করে মেঘ হইতো, ঠিক আছে, ওখান থেকে। তো মেঘমালার সাথে এখানে একটু যুক্ত করে দেই, মনে রাখো, এই ঘন শব্দের অর্থটাও মেঘ। এটা আমরা অনেক সময় জানি না, এটা মাথায় রেখো, পরীক্ষায় আসে। ঘন মানে কি? ঘন মানে মেঘ, ঠিক আছে। আবার ঘন শ্যাম মানে ঘন কালো বা ঘন ডার্ক, এরকম অর্থে। হ্যাঁ, ঘনশ্যাম আবার কৃষ্ণ শব্দের সমার্থক শব্দ। হিন্দু ধর্ম অনুযায়ী কৃষ্ণ ঘনশ্যাম। তো মেঘমালা বা ঘন, এটাও মেঘের সমার্থক শব্দ। কাদম্বিনীও মেঘ।
আর রবীন্দ্রনাথ ঠাকুরের জীবিত মৃত ওখানে একটা ইয়ে আছে, ডায়লগ আছে, কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই। তোমাদেরকে আগের কোন এক লেকচার আমি বলেছি এই সম্পর্কে। এরপরে অকাতর শব্দের সমার্থক শব্দ কোনটি? অকাতর মানে হচ্ছে যে কাতর না, ঠিক আছে, অকাতর মানে যে কাতর না। তাহলে অকুণ্ঠ, অহেতুক, অপার, অধুনা। দেখো অধুনা শব্দের অর্থ হচ্ছে আধুনিক, অধুনা শব্দের অর্থ হচ্ছে আধুনিক। আচ্ছা, অপার, আমি অপার হয়ে বসে আছি, আমারে তুমি পার করো। তাহলে কাতর আর অপার খেয়াল করো সেম হয়ে যাচ্ছে। তাহলে আমি অপার হয়ে বসে আছি, অপারটা মানে কাতর হয়ে বসে আছি। অহেতুক মানে কোনো কারণ ছাড়া। আচ্ছা, আর অকুণ্ঠ, দেখো অকাতর নয় কাতর, অকুণ্ঠ মানে অকাতর। বুঝছো কিনা কথাটা? তাহলে মিলছে? আমি বললাম আমি তাকে অকুণ্ঠ সমর্থন দিয়েছি, অকাতর সমর্থন দিয়েছি। অকাতরে বিলাই দিচ্ছে, অকুণ্ঠ বিলাই দিচ্ছে, কোনো কুণ্ঠা বোধ করে না, কোনো কাতরতা বোধ করে না। দ্যাট মিন্স অকুণ্ঠ, এটা হচ্ছে অকাতর শব্দের সমার্থক শব্দ। বুঝছো? কুণ্ঠিত হয় না, কোনো সংশয় নাই, কোনো দ্বিধা নাই, ধুমধারাক্কা এই অর্থে। হ্যাঁ, অধুনার আধুনিকের ক দেয় নাই কেন আমি? আধুনিক। ওকে, তারপরে আসো পরের অংশ নিয়ে কথা বলি আমরা। খপত শব্দের অর্থ কি? তোমাদেরকে আগের ক্লাসে ভাইয়ের নিয়ে আলোচনা করেছিলাম যে তোমার এটা দিতে পারে এবং ফাঁকে দিতে পারে, এটা বিওপিতে আসছে। এই খপত শব্দের অর্থ হচ্ছে উড়োজাহাজ বা বিমান। খপত শব্দের অর্থ কি? উড়োজাহাজ বা বিমান। উড়োজাহাজ মানে বিমান, হিন্দিতে বলে হাওয়াই জাহাজ না। আর কপত শব্দের অর্থ হচ্ছে তোমার পায়রা। ওকে, পায়রা বা হচ্ছে আমরা কবুতর যেটাকে বলি। কুমির তো কুমির, মকর। আর দংশন মানে হচ্ছে ছবল দেওয়া। গিরিশ শব্দের অর্থ কি? সমারোহ, বৃন্দাবন, হিমালয়। আচ্ছা, নীলাম্বর। এখান থেকে অর্থ খুঁজবার একটা তোমাদেরকে কৌশল শিখাই। হিন্দিতে, সরি, সংস্কৃতে ঈশ শব্দের অর্থ হচ্ছে সেরা বা রাজা, এরকম অর্থে এই ঈশ কথাটার ব্যবহার আছে। ঠিক আছে, যেমন ধরো সন্ধি করি, দেখো এ হচ্ছে নর যোগ ঈশ সমান সমান হয়েছে নরেশ। বুঝছো? এখন দেখো গিরি যোগ ঈশ যদি হয়, এই হলো গিরি আর তারপরে হচ্ছে ঈশ, তাহলে সন্ধির নিয়ম অনুযায়ী কি হবে বলো তো? সন্ধির নিয়ম অনুযায়ী হয়ে যাবে তোমার গিরিশ। তাহলে গিরি মানে হচ্ছে পাহাড়, গিরিটা যদি রসইকার দিয়ে হবে, গিরি মানে হচ্ছে পাহাড়। তো গিরি মানে যদি পাহাড় হয়, গিরি, অদ্রি, নগর, শৈল এগুলো পাহাড় শব্দের সমার্থক। তো গিরি যোগ ঈশ গিরিশ, তে পাহাড়ের মধ্যে যেটা সেরা। এই ঈশ কথাটা সেরা অর্থে আসে। এখন দেখো এখানে সমারোহ মানে সমারোহ, বৃন্দাবন একটা জায়গা, হিমালয় পাহাড়ের মধ্যে সেরা। আর নীলাম্বর কথার অর্থ নীল, তো নীল ভালো মতো বুঝো, এটা কালার। এই অম্বর শব্দের দুইটা অর্থ হয় ব্যবহারিক ক্ষেত্রে। অম্বর মানে আকাশ, এই অর্থও হয়। আর অম্বর মানে রং বা পোশাক, গায়ের রং। নীল অম্বর যার, তারে বলা হয় নীলাম্বর। এই জায়গায় এই অম্বর কথাটা রং বা কালার অর্থে ব্যবহার হয়। এখন খেয়াল করে দেখো নীলাম্বর যাচ্ছে না, হিন্দু ধর্মের যে নীলাম্বর, পীতাম্বর এগুলো পৌরাণিক ক্যারেক্টার। তাহলে এখান থেকে গিরিশ মানে হচ্ছে হিমালয়, কারণ হিমালয় যেটা এটাই পাহাড়ের মধ্যে সেরা, তাই না? এটা 8,848 মিটার। একটু বুঝতেছো নাকি খালি তথ্য পইরা জিকে শেষ করে ফেলার চেষ্টা করতেছো? তাই না? তোমাদের জিকে তে তো ভাই মাস্টার ক্লাসে থাকছি না, ইনশাল্লাহ অফলাইন ক্লাসে দেখা হবে, বা যদি সময় থাকে কোনো ম্যারাথনে দেখা হইতেও পারে। তো দেখো এই এভারেস্টের উচ্চতা মাউন্ট এভারেস্ট, হিমালয় তো একটা পর্বত শ্রেণী, অনেকগুলো পর্বত সেখানে আছে, সেখানে যেটা সবচেয়ে উঁচু ওটার নাম মাউন্ট এভারেস্ট। মাউন্ট এভারেস্ট 8,848 মিটার, মানে প্রায় 9 কিলোমিটার। চিন্তা করতে পারো, সমুদ্র পৃষ্ঠ থেকে উপরের দিকে 9 কিলোমিটার উঁচু। তো হিমালয় হচ্ছে গিরিশ। আর শাব্দিক অর্থ যদি করে হিমালয়, হিমযোগালয়, আলয় মানে বাড়ি, হিমের আলয় বা হিমের বাড়ি অর্থাৎ পাহাড়ের বাড়ি, কি বলে বরফের বাড়ি, এরকম একটা অর্থ এখান থেকে বের করা যায়। কৌমুদী শব্দের অর্থ হচ্ছে জ্যোৎস্না, আগের ক্লাসে কথায় কথায় বলেছি, এখানে কাজে লাগছে। চাঁদ না, চাঁদের আলো থাকলে তারা জ্যোৎস্না বলে। কিন্তু এখানে আবার প্যাচ লাগাই দিও না, কৌমুদী মানে জ্যোৎস্না, কিন্তু যদি কুমুদ হয়, কুমুদ, এখন তুমি যদি মনে করো যে কৌমুদী আর কুমুদ একই জিনিস, জি না। কুমুদ শব্দের অর্থ হচ্ছে পদ্ম, এটা তোমাদের শিখাই দিয়ে আসছি, মনে করো। কুমুদ মানে হচ্ছে পদ্ম, অরবিন্দ, শতদল,
রাজীব, নলিন, মনে আছে? আবার নলিনী, তামরস, কোকোনদ, পঙ্কজ, সরোজ সবগুলোই পদ্ম শব্দের সমার্থক শব্দ। তাহলে এখানে দেখো প্যাচটা দিছে, কিন্তু তুমি যেহেতু জানো কুমুদ মানে পদ্ম, কৌমুদে দিয়ে পদ্ম ফুল দিয়ে রাখছে, আবার মুকুল দিয়ে রাখছে। মুকুল মানে কিন্তু আবার ফুল না, ফুলের মঞ্জরি, ফুলের কলি অংশ যেটা, মঞ্জরি যেটা, সেটা কিন্তু মুকুল। তাইলে টিচাররা জানেন তুমি প্যাচ লাগাইলে কই যাবা, ভালোই জানেন। এবং এই জন্য তোমার দেখো কৌমুদির সাথে যে অপশনগুলোর মোটামুটি লেভেলের একটা সম্পর্ক আছে, কোনো না কোনোভাবে এটা তুমি ভুল করার মতো সুযোগ আছে, ওই ফাঁদ তোমাকে ওই জায়গায় তৈরি করে দিছে, তুমি পাড়া দিয়ে উল্টায় পড়ে যাবা। এই জন্য সতর্ক থাকবা। কোনটি ভিন্ন ধর্মী? উদ্ভাস, প্রদ্যোৎ, ময়ূখ, সর্বর। উদ্ভাস মানে আলোকিত হওয়া, ঠিক আছে, আলো ওই অর্থে। আমাদের প্রতিষ্ঠানের নাম, মাশাল্লাহ। তারপরে প্রদ্যোৎ মানেও আলো, ময়ূখ মানেও আলো, সর্বর মানে অন্ধকার। সর্বর মানে অন্ধকার, সর্বরী মানে যার মধ্যে অন্ধকার আছে, মানে রাত্রি শব্দের সমার্থক শব্দ হিসেবে সর্বরী। তুমি যখন কবিতা টবিতা পড়বা দেখবা সর্বরীর প্রচুর ব্যবহার আছে, এই কথাটার অনেক ব্যবহার তুমি পাবা, অনেক। এরপরে ভাতি, এর সমার্থক শব্দ হচ্ছে আলো। তোমাদেরকে কবিতাটা একটু না শোনানোর আমার হচ্ছে না, আমি শোনাবো, শোনানোর লোভ সামলাতে পারছি না। দেখো কাজে লাগবে। যেজন দিবসে, যেজন দিবসে মনের হরষে জ্বালায় মোমের বাতি, জ্বালায় মোমের বাতি, আশু গৃহে তার, আশু মানে খুব দ্রুতই, আশু গৃহে তার দেখিবে না আর নিশীতে প্রদীপ ভাতি। এটা আমাদের ছোটবেলার পড়া, বিশ্বাস করে আমরা এটা ভাব সম্প্রসারণে পড়ছি। তোমরা তো ভাব সম্প্রসারণে পড়ো, তোমাদের কতটা যত্ন দিয়ে তোমরা পড়ো আমি জানি না, তবে এটা আছে। যেজন দিবসে মনের হরষে জ্বালায় মোমের বাতি, আশু গৃহে তার দেখিবে না আর নিশীতে প্রদীপ ভাতি। এই ভাতি শব্দের অর্থ কি? এই ভাতি শব্দের অর্থ হচ্ছে আলো। দেখো এই বাতি, বাতি মানে আলো দেয় এমন কিছু, যেমন আমার এখানে আমি স্টুডিওতে দাঁড়ানো, আমার আশপাশে অনেকগুলো লাইট আছে, বুঝতেই পারতেছো, একটা প্রপার আলোর ব্যবস্থা এখানে করা হয়েছে। তাহলে লাইট গুলো হচ্ছে বাতি, আর বাতি থেকে যেটা আসছে সেটা হচ্ছে ভাতি। কথা কি বুঝাইতে পারছি? তাহলে এই জিনিসগুলোর প্রতি একটু মনোযোগ দিয়ে বুঝো। যদি মনে করো এগুলো খুব সহজ, যদি মনে করো যে পড়বা আর বাংলা তুমি একবারে ফুল মার্কস পাবা, তুমি এখান থেকে বড় ধরনের মাস্টার হয়ে যাবে, তুমি ভুল। একটু একটু যত্ন দিও ভাইয়া। তাহলে ভাতি, রাত হচ্ছে না, আধার হচ্ছে না, ভোর হচ্ছে না, আলো হবে সরাসরি, ভোরও নেওয়া যাচ্ছে না। এই কবিতাটা হচ্ছে কৃষ্ণচন্দ্র রায়ের একটা কবিতা আছে, সরি কৃষ্ণচন্দ্র মজুমদারের কবিতার নাম মিতব্যয়িতা। মিতব্যয়িতা। তোমার কাছে টাকা আছে, দুমদারাকা খরচ করে ফেলবা, এটা ঠিক না। যতটুকু দরকার ততটুকু খরচ করতে হয়, বুঝতে পারছো? আবার কৃপণ হয়েও না, কৃপণকে আল্লাহ পছন্দ করেন না। যতটুকু দরকার ততটুকু খরচ করতে হয়, এটার নাম মিতব্যয়িতা। আর প্রয়োজন অতিরিক্ত ব্যয় করলে এটা তোমার জন্য দুঃখ ডেকে আনবে। যেজন দিবসে, যে ব্যক্তি দিনের বেলা মনের হরষে, মনের আনন্দে জ্বালায় মোমের বাতি, মোমের বাতি জ্বালায়, আশু গৃহে তার দেখিবে না আর, খুব শীঘ্রই। আশু শব্দের অর্থ খুব শীঘ্রই, গৃহে মানে ঘরে, আশু গৃহে তার খুব শীঘ্রই তার ঘরে দেখা যাবে আর কি। আশু গৃহে তার দেখিবে না আর, খুব শীঘ্রই দেখবে তার ঘরে নিশীথে প্রদীপ বাতি, অর্থাৎ রাতের বেলা তার ঘরে প্রদীপ দেখবে না, বাতি আসবে না, আলো আসবে না। অর্থাৎ যে মনের আনন্দে এখন দিনের বেলা আলো জ্বালায়, খুব শীঘ্রই এমন হবে রাতের বেলা তার ঘরে বাতি থাকবে না, অর্থাৎ ভাতি থাকবে না, আলো থাকবে না। বাতি মানে আলো অর্থে বুঝিয়েছি আমি। যে ব্যক্তি মনের আনন্দে দিনে আলো জ্বালায় রাখে, মোমবাতি জ্বালায় রাখে, খুব শীঘ্রই এমন হবে রাতের বেলাও তার ঘরে আলো থাকবে না। মানে তুমি যদি এরকম উল্টাপাল্টা ব্যয় করো তাহলে বিপদে পড়তে হবে। নারী শব্দের সমার্থক শব্দ নয়। দেখো বামা নারী, কামিনী নারী, রমণী নারী, কিন্তু জননী শব্দটা নারী হইলেও তার আরেকটা ডাইমেনশন আছে। মেয়ে ছাড়া কেউ জননী হয় না, কিন্তু জননী শব্দটা মা অর্থে, এটা মা অর্থে। তো সব নারী মা নয়,
সব মা নারী, কিন্তু সব নারী কি নয়? মা নয়। এই জন্য নারী মানে বামা, নারী মানে কামিনী, নারী মানে রমণী। এখন যদিও এই দুইটা অর্থ নিয়ে এখন একটু কনফিউশন আছে, কনফিউশন না, একটু অস্বস্তি আছে। হ্যাঁ, অনেক প্রগতিশীল বা ধরো কিছু আধুনিক আন্দোলনকর্মী মানুষ থাকে না, কারণ দুইটার অর্থ একটু একটু ভিন্ন টাইপের। কামিনী শব্দের অর্থ হচ্ছে কামনা বাসনার আধার, কামনা বাসনার দিক থেকে যে তোমাকে টানবে সে হচ্ছে কামিনী। রমণী শব্দটা রমণ করা যায় যাকে, তাকে বলা হয় রমণী। রমণ শব্দের অর্থ হচ্ছে মিলন। সোজা বাংলায় যদি বলি তাহলে তোমার সেক্সুয়াল ইন্টারকোর্স। এখন সেদিক থেকে তুমি যদি দেখো তাহলে কামিনী, রমণী এই শব্দগুলো ভারতীয় পুরাণের সংস্কৃতে তৈরি হয়েছে। এগুলো নারীদের জন্য কিছুটা অসম্মানজনক শব্দ, এই জন্য অনেক মানুষের এগুলোর উপরে আপত্তি আছে। নারীকে কামিনী বলা, কামনা বাসনার আধার বলা, বা রমণী বলা, রম্য শব্দ থেকে রমণী আসছে। তো এগুলো মেয়েদের জন্য বা নারীদের জন্য অসম্মানজনক, ডেফিনেটলি অসম্মানজনক, আমি পার্সোনালি তাই মনে করি। তো এখন সময় আসছে এইসব নামে নারীদেরকে আর না ডাকার। নারীরা নারী, এটা খুব সম্মানসূচক একটা শব্দ, নারী শব্দের খুব সম্মানসূচক। এরকম ভালো শব্দে, পজিটিভ শব্দে ডাকা এটা ভালো। ঠিক আছে, দেরিতে হইলেও এগুলো সম্বন্ধে আমাদের আলোচনা করা বা বোঝা উচিত। যে শব্দগুলোর পিছনে তোমার একটা নেগেটিভ ইঙ্গিত থাকে, নেগেটিভ ইঙ্গিত থাকলে সেগুলোকে যথাসম্ভব পেছন দিকে রাখা আমাদের জন্য উচিত। কথা বুঝতে পারছো? তারপরে দেখবা এগুলার ব্যবহার আছে বই পুস্তকে বা লেখালেখিতে। এরপরে হচ্ছে অখণ্ড, এর সমার্থক শব্দ বা প্রতিশব্দ নয় কোনটি? অখণ্ড মানে যেটা খণ্ড না, মানে অবিভক্ত মানে অখণ্ড, পরিপূর্ণ মানে অখণ্ড, সম্পূর্ণ মানে অখণ্ড পুরোটা, বিভক্ত মানে হচ্ছে আলাদা। আমরা বলি যে অখণ্ড দেশ, মানে পুরা দেশটা সেম। তাহলে অখণ্ড মানে সম্পূর্ণ দেশ, পরিপূর্ণ দেশ, অবিভক্ত দেশ, রাইট? আর খণ্ড মানে আলাদা হয়ে যাওয়া, টুকরা করে ফেলা। নিচের কোন জোড়টি বিভাবরী শব্দের সমার্থক? নিশি নিরাকৃত, রজনী ক্ষণদা, যামিনী বিপিন, সর্বরী ইলা। লাগছে ভেজাল। দেখো, নিশি শব্দের অর্থ রাত, নিরাকৃত মানে যেটাকে আকারে মানে তোমার হচ্ছে শেপ দেওয়া যাচ্ছে না। আবার যামিনী শব্দের অর্থ রাত, বিপিন শব্দের অর্থ বন জঙ্গল, সর্বরী শব্দের অর্থ রাত, ইলা শব্দের অর্থ পৃথিবী। আমরা একটা পৃথিবীর নতুন শব্দ পাইছি, পৃথিবীর। তাইলে আগের লেকচারের এখানে ইলা পাইলাম আমি, সব মিলে কিন্তু অনেকগুলো হইল। তাইলে এখানে বাকি থাকে রজনী আর ক্ষণদা। রজনী ক্ষণদা মানে হচ্ছে রাত, বিভাবরী। কিন্তু ক্ষণদা যদি রাত হয়, এখন আবার মনে রাখো ক্ষণপ্রভা যেটা, এটা আবার রাত না। ক্ষণপ্রভা মানে আবার বিদ্যুৎ, ওইটা আবার দামিনী। কি একটা ভেজাল, যামিনী মানে রাত, দামিনী মানে বিদ্যুৎ। ওয়াও, বুঝছো? মনোযোগ মনোযোগ। শিকড় শব্দের অর্থ হচ্ছে জলকণা। তাহলে এই শিকড় বানানটা যদি তুমি এইভাবে না লিখো, যদি তুমি লেখো হচ্ছে গাছের শিকড়, তাহলে তো গাছের মূল, গাছের মূল এটা। আর যদি তুমি বানানটাকে এইভাবে লিখো শিখর, তাহলে উঁচু বা সর্বোচ্চ, উচ্চ আমি লিখে দিলাম। আর যদি তুমি শিকড় লেখো তাহলে জলকণা। আবার মনে রাখবা এই আষাঢ় মানেও কিন্তু জলকণা। কি একটা মজার জিনিস। কিন্তু যদি তুমি এই আষাঢ় কথাটাকে আবার এইভাবে লিখো, তখন আবার শ্রাবণ মাসের আগের মাস, আষাঢ় মাস, শ্রাবণ মাস। কিন্তু আষাঢ়, আষাঢ় আবার যদি তুমি এরকম দিয়ে এরকম দাও, এই আষাঢ় না। এখান থেকে যদি আবার তুমি আরেকটা দাও অসার, এই অসার মানে আবার ব্যর্থ, বসহীন, অসার, নষ্ট হয়ে যাওয়া। তাহলে আষাঢ় মানেও জলকণা, শিকড় মানেও জলকণা। এরপরে আসো কোনটি ভিন্ন অর্থ প্রকাশ করে? অটবি, কানন, গহন, অনিল। দেখো, এই অটবি শব্দের অর্থ গাছ, কানন শব্দের অর্থ বাগান, মিলতেছে কিনা দেখো। গহন শব্দের অর্থ বন, অনিল শব্দের অর্থ বাতাস। বুঝো নাই? অনিল এটার শব্দের অর্থ হচ্ছে তোমার বাতাস, অনির, সমীর, তারপরে তোমার হচ্ছে সমীরণ, এমন যদি নাও সেক্ষেত্রে অনিল শব্দের অর্থ হচ্ছে বাতাস, বায়ু, মরুত। এখন দেখো তো, গাছ, বাগান, বন এগুলোর মধ্যে রিলেশন তৈরি করা যায়। অর্থাৎ অটবি, কানন, গহন এগুলো আলটিমেটলি তোমার একই গোত্রের শব্দ, একেবারে
100% সিমিলার না হলেও সেম জিনিস, তাই না? গহন কোন বনের ধারে, গহন মানে গহীন থেকে গহন, সেখান থেকে উত্তর যদি নিতে হয় ভিন্ন অর্থের প্রশ্ন যথেষ্ট কঠিন, যথেষ্ট কঠিন। এই জন্য বললাম অটবি আর কানন একদম সমার্থক না। অটবি দিয়ে কানন হয়, বা গহন বনে বা গভীর বনে বা বনের বা গহনে অটবি থাকে। অর্থাৎ তুমি চাইলে এগুলোর মধ্যে একটা রিলেশন তৈরি করতে পারবা, বাট অনিলের সাথে বাকিগুলোকে কোনোভাবে রিলেট করতে পারবা না। এই জন্য অনিল হবে উত্তর। জাহাঙ্গীরনগরের 16-17 সেশনের কোশ্চেন এইচে, বুঝছো? আকাশ শব্দটির সমার্থক শব্দ জোর পাবক সর্বভুক। পাবক আর সর্বভুক মানে তো আগুন। বাজি তুরক মানে তো হচ্ছে ঘোড়া। বিমান বোম এটা আকাশ। রশ্মি কর মানে হচ্ছে আলো। দেখো কত মজার জিনিস, কর মানে আলু, কিন্তু করি শব্দের অর্থ আবার হাতি। ওরে আল্লাহ। আর করি যদি রস্বইকার দিয়ে নাও তাহলে কাজ করি, কাজ চলমান, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ওয়াও। তাহলে আমরা এখান থেকে নিব আকাশ শব্দটির সমার্থক শব্দ জোর বিমান বোম। হিন্দু ধর্ম অনুযায়ী ব্যোমকেশ শব্দের অর্থ শিব, কারণ তার কেশ বা জটা সারা আকাশ ভেবে ছড়িয়ে পড়েছিল একটা সময়, তো এই জন্য ব্যোমকেশ তার নাম হয়েছে, যার কেশ বোমে ছড়িয়েছে। আমি যে তোমাদেরকে বলছি বিশ্ব ব্রহ্মাণ্ডের এবং মানুষের শরীরের 5 উপাদান ক্ষিতি অবতেজ মরুদ বোম, এই যে বোম শূন্য আকাশ অর্থে। বিমান মানেও কিন্তু শূন্য, আমরা বিমান মানে উড়োজাহাজকে বলছি, এটা ওখান থেকে নিয়েছি নামটা। অনুবন্ধ শব্দ সমার্থক শব্দ কোনটি? অনুরোধ, সানুগ্রহ, সূত্রপাত, অটুট। দেখো অনুরোধ মানে রিকোয়েস্ট করা, সানুগ্রহ মানে অনুগ্রহ সহ, সূত্রপাত মানে শুরু হওয়া, অটুট মানে ঠিক থাকা বা টিকে থাকা। তাইলে এই অনুরোধ করা আর অনুবন্ধ, অনুবন্ধ মানে অনুরোধ করা, হাত জোর করে কাউকে রিকোয়েস্ট করা, ওরকম একটা অর্থ দেয়। তো জিজ্ঞেস করছি এটা সমার্থক শব্দ কোনটা, তাহলে অনুরোধ, এখান থেকে এটা নেওয়ার সুযোগ আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিতে 15-16 সেশনের কোনটি চাঁদের সমার্থক শব্দ নয়? ভালো প্রশ্ন। এই তুরক শব্দের অর্থ হচ্ছে ঘোড়া। তোরক মানে হচ্ছে ঘোড়া। ইন্দু, বিধু, রাকেশ সবগুলি হচ্ছে চাঁদের সমার্থক শব্দ। রাকেশ রোশনের কথা মনে পড়ে গেল তোমাদের, না? ঋত্বিক রোশনের বাবা। ঈর্ষার সমার্থক শব্দ কি? অসহ, অনসহ, কুটিলতা, উগ্র। যার শত্রু জন্মায়নি, যার কেউ শত্রু নাই, তাকে বলা হয় অনুসোয়া। মনে রাখো, যাকে কেউ হিংসা করে না, যার কেউ শত্রু নাই, এই অর্থে তারে হচ্ছে অনুসোয়া বলা হয়। তাহলে অনুসোয়া মানে যাকে কেউ হিংসা করে না, যার কোনো শত্রু নাই। তাহলে অনুসোয়া মানে যদি যার শত্রু না থাকে, তাহলে ঈর্ষা না থাকে কারো, তার পক্ষে কারো, মানে অনুসোয়া মানে যদি এমন হয় তাকে কেউ ঈর্ষা বা হিংসা করে না, তাহলে ঈর্ষা মানে অসুয়া। আর অনুসোয়া মানে ঈর্ষা না, তার উল্টা। আর কুটিলতা মানে কঠিন, উগ্র মানে তো বদমেজাজ। তাহলে ঈর্ষার সমার্থক পাইলাম অসুয়া। রাজশাহী ইউনিভার্সিটি ইতে আসছে, চিটাগং বিশ্ববিদ্যালয়ের বিতে আসছে। অম্বর শব্দের অর্থ আকাশ। অম্বর শব্দের অর্থ আকাশ, একদম পরিষ্কার। অম্বরের দুইটা অর্থে ব্যবহার করা যেতে পারে, রং অর্থ ব্যবহার করা যেতে পারে। তাম্বলিক শব্দের অর্থ সমার্থক শব্দ নয় কোনটি? এটা বিসিএস এর কোশ্চেন, 45 বিসিএসও আসছে, 39 বিসিএসও আসছে। তাম্বলিক শব্দের অর্থ পান ব্যবসায়ী। পান ব্যবসায়ী মানে পর্ণকার, পান ব্যবসায়ী মানে বারুই, কিন্তু তামসিক শব্দের অর্থ না। তামসিক মানে হচ্ছে অন্ধকার। বুঝছো? তমিশ্র ওখান থেকে, কিন্তু তামরস ওইটা আবার পদ্ম, লাগছে ভেজাল। তামসিক মানে অন্ধকার বা তমিশ্রা, তামরস ওটার অর্থ পদ্ম। তোমাদের লিখে দিয়ে আসছি। দরখাস্ত শব্দটির প্রতিশব্দ চিঠি, অনুলিপি, পত্র, আবেদনপত্র। পৃথিবীতে যত চিঠি আছে সবই কি দরখাস্ত নাকি ব্যক্তিগত পত্র? কারণ বউ লিখছে জামাইয়ের কাছে যে তুমি মাসে মিনিমাম 2 বার ছুটি নিয়ে বাড়িতে আইসো, থাকো ঢাকায়, আমি থাকি কুমিল্লায়, অথচ তুমি আসো মাস পরে 1 দিন বা 2 মাস পরে একটু আইসো, তোমাকে না দেখলে আমার ভালো লাগে না। সেটা চিঠি, ওটা ব্যক্তিগত পত্র। তাহলে দরখাস্ত শব্দটার প্রতিশব্দ হবে আবেদনপত্র, মনে রাখবা। খেয়াল করো, তোমাদের একটু শিখিয়ে দিই, এটা কাজে লাগবে। পত্র
এটা দুই রকম, একটা হচ্ছে ব্যক্তিগত পত্র আর একটা হচ্ছে আনুষ্ঠানিক পত্র। তো যেটা আনুষ্ঠানিক পত্র এটাই হচ্ছে মূলত দরখাস্ত। এটা অনেক ধরনের হয়, তবে এটা মূলত আনুষ্ঠানিক। আর ব্যক্তিগত পত্র যেটা, এটা অনানুষ্ঠানিক আর কি, আমরা যেটাকে চিঠি মনে করি। বন্ধু বন্ধুর কাছে, ছেলে বাবার কাছে, বাবা ছেলের কাছে, বউ জামাইয়ের কাছে, জামাই বউর কাছে, ব্লা ব্লা ব্লা। ওকে, এরপর আসো কোনটি সমার্থক শব্দ নয়? অভ্র, বিচি, লহরী, উর্মি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, বিয়ের প্রশ্নটা খুব হাই ক্যাটাগরির প্রশ্ন। কেন বললাম দেখো, এই উর্মি শব্দের অর্থ ঢেউ। যত সহজ এখন মনে করতেছো, দুইটা ক্লাস করার পর সহজ হচ্ছে, বাট আমি বুঝতেছি প্রশ্নটা কঠিন। লহরী শব্দের অর্থ ঢেউ, বিচি শব্দের অর্থ ঢেউ, অভ্র শব্দের অর্থ আকাশ। আবার অভ্র, আমি যতদূর জানি একটা খনিজ পদার্থ আছে মাইকা, তাই না? মাইকা একটা খনিজ আছে, ওইটা ওই যে অভ্রের ঝাড়, মাইকা দিয়ে তৈরি করা ঝাড়, বাতিতে ব্যবহার হয়। তোমরা অপরিচিতার মধ্যে পড়ছো অভ্রের ঝাড়ের বাতি, তাই না? তো অভ্র কোনটি সমার্থক নয়? বিচি, লহরী, উর্মি, অল আর ঢেউস। অভ্র যেটা, উহা আকাশ, তাহলে উহা সমার্থক নয়। এরকমও প্রশ্ন হয়, নিচের কোনটি ব্যতিক্রম? তিনটা একই ক্যাটাগরির থাকবে, একটা থাকবে না। ওই যে কিছুক্ষণ আগে আমরা জঙ্গল নাকি এটা খুঁজে পাইলাম না, কই গেল শব্দটা? এই যে অটবি, কানন, গহন, ওই যে কোনটি ভিন্ন অর্থ প্রকাশ করে বা ব্যতিক্রম অর্থ প্রকাশ করে, এরা সবগুলো এক গোয়ালের গরু। উপরের তিনটা, নিচেরটা হচ্ছে অনিল। কথা বুঝছো? এই জন্য ভাই প্রশ্ন দেখলে মনে রাখো, এমসিকিউ প্রশ্নের এমন একটা বৈশিষ্ট্য, অনেক সময় তুমি জানা জিনিস ভুল করে আসবা। জানা জিনিস ভুল করবা এই কারণে, অতি উত্তেজনায় ভুল করবা। মানে ধরো তুমি জানো যে সামনের দিকের যে উত্তরটা আছে এটা মানে ওই তোমার প্রশ্নের টার্গেটেড উত্তরের বা মিনিং এর ক্ষেত্রে এটা মিলতেছে, তোমার মনে হবে। কিন্তু যদি এমন হয় কতে যেটা আছে এটা উত্তর, তারপরে খতে যেটা আছে এটা উত্তর, গতে যেটা আছে এটা উত্তর, তাহলে সে শিখে থাকবে সবগুলো। অথবা কটাও ঠিক, খ বাদ দিয়ে গড়টাও ঠিক, আর নিচে গিয়ে বলা আছে ক যোগ্য। তুমি কত ঠিক পাইছো আর গোলা দিয়ে আসছো, নম্বর তো আর পাবা না। বুঝছো? এই জন্য এমসিকিউতে নানান লেভেলের মার পেজ থাকে, এগুলোর ব্যাপারে সাবধান থাকবা। এরপরে আসো, প্রশ্ন করছে নিচের কোনটি পৃথিবীর সমার্থক নয়? অবনী, বসুধা, অচলা, নবনী। সমার্থক শব্দ নয়। আচ্ছা, এই প্রশ্নটার মধ্যে একটু একটু ভেজাল আছে। কেন ভেজাল আছে আমি তোমারে বলি। দেখো, অবনী মানেও পৃথিবী, বসুধা মানেও পৃথিবী, নবনী মানে মাখন, মূলত এটা সমার্থক না অ্যাকচুয়ালি। অচলা যেটা, এটাও সমার্থক না, কিন্তু এখানে সমার্থক নিতে হবে, তোমার নিতে হবে। এই কারণে পৃথিবী অচলা, মাটি থেমে আছে এই অর্থে। কারণ তুমি যদি সায়েন্স বলো যে না ভাই পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে, বোঝা নাই ব্যাপারটা। আমি তো দেখতেছি মাটি অচল, সে নড়ছে না। যে হিমযুগ অচল, হিমাচল, দেখো একটু সন্ধি করি, হিম যোগ অচল সমান সমান হিমাচল, এটা কিন্তু আচল না। হিমাচল মানে তো হিমালয় এলাকার পাহাড়। এই অচল শব্দটা পাহাড় শব্দের সমার্থক শব্দ, বুঝছো? গিরি, অচল, অদ্রি, শৈলনগ, এগুলো পাহাড়ের সমার্থক শব্দ। তো হিমযোগ অচল, হিমাচল। এখন খেয়াল করে দেখো, অচল পাহাড় যে চলে না, নড়ে না, মূলত পৃথিবী মাটি এও চলে না, নড়ে না। এখান থেকে আমি অচলকেও নিতে হবে, কিন্তু প্রকৃতপক্ষে অচল বা অচলা এটা পৃথিবীর সরাসরি সমার্থক হয় না। কিন্তু এখানে প্রশ্নের আলোকে নিতে হবে, যেহেতু নবনী মানে মাখন, সেহেতু নিতে হবে আর কি, বুঝছো? এখন তুমি যদি ওই যে বললাম, যদি বলো না ভাইয়া পৃথিবী তো সূর্যের চারদিকে ঘুরে, তা আরেকটা ভেজাল লাগবে। কারণ তুমি সায়েন্স দিয়ে ফেস লাগাই দিলে তো লাগবেই, বুঝছো? ওই যে একটা স্টোরি মনে পড়লো, টিচার বোঝাচ্ছে ক্লাসে, স্টুডেন্টকে পড়াচ্ছে যে জল পড়ে পাতা নড়ে, আহা কি চমৎকার ছন্দ, জল পড়ে পাতা নড়ে। তো স্টুডেন্ট বলতেছে স্যার জল উপরে দেখতে পড়তেছে, নিচে পাতা নড়তেছে। স্যার তো গ্র্যাভিটির ব্যাপার স্যার, কারণ গ্র্যাভিটির কারণে জল উপর থেকে নিচের দিকে পড়তেছে, তাই না? তো টিচার বলতেছে বাবা রে, জল পড়ে পাতা নড়ে, তো এখানে সাহিত্য রস আছে, তুই সাহিত্য রসটা বোঝার চেষ্টা কর। আর স্টুডেন্ট বলতেছে স্যার আপনি গ্র্যাভিটিটা বোঝার চেষ্টা করেন, এখানে জল পড়তেছে পাতা নড়তেছে। তো স্টুডেন্ট বোঝার চেষ্টা করতেছে ফিজিক্সের দৃষ্টিভঙ্গি থেকে, এটা ফিজিক্সের ভিতরে ঢোকাই দিছে।
আর টিচার বলতেছে যে না, জল পড়ে পাতা নড়ে, ওয়ার্ডের রিদম। স্যারের কাছে সাহিত্য রস, স্যার চাচ্ছে সাহিত্য রসটা বোঝো, আর স্টুডেন্ট বলতেছে স্যার আপনি গ্র্যাভিটিটা বুঝেন। বুঝছো কথাটা? তো এই হলো ব্যাপার। তো তুমি এখানে আবার গ্র্যাভিটিতে চলে যাও না। এটা হচ্ছে তোমার অচলা, অবনী, বসুধার কাছাকাছি অর্থে নেওয়া যাবে, কিন্তু নবনী মানে মাখন। ওকে, এরপর আসো মেনিমুখী বলতে বোঝায় ভীতু, লাজুক, মুখরা, বিড়াল মুখ। এটা একটা বহুব্রী সমাসের প্রশ্ন। প্রশ্নটা কঠিন, প্রশ্নটা সহজ না। সহজ না কেন? আসো, মেনির মুখের ন্যায় মুখ যার, আমি এখান থেকে বলি মেনির মুখের ন্যায় মুখ যার, এটা হচ্ছে ব্যাস বাক্য, সমস্ত পদ হচ্ছে মেনি মুখ। এখন যদি আমি প্রশ্ন করি মেনি শব্দের অর্থ এখানে কি, মোটামুটি আমার অভিজ্ঞতা বলে 95% লোকজন উত্তর দিবে বিড়াল। মেনি মানে বিড়াল, কিন্তু তারা ভুলে যায় বিড়ালকে আমরা মেনি বলে ডাকি না, বিড়ালকে আমরা মিনি বলে ডাকি। এরা ভুলে যায়, এরা মেনিতে বিড়াল বুঝে। 95% বিড়াল বলবে এবং উত্তরটা ভুল। কেননা আমি এখন পর্যন্ত যাদেরকে জিজ্ঞেস করছি, আমি এটা এখান থেকে তারা বিলাই বলে। ইভেন কদিন আগে আমাদের উদ্ভাসে যখন টিচার নিয়োগ হয়, প্রতি বছরই তো আমরা নতুন টিচার নিই, তো টিচারদের ভাইবা ক্লাসে, আমাদের একটা ভাইবা ক্লাসে, তোমরা যারা পরে টিচার হবা তোমরা দেখবা, তোমরা একটা ছোট্ট রিটেন পরীক্ষা দিবা, তারপরে তোমাদেরকে বসায় ভাইবা ডেমো ক্লাস নেওয়া হবে। আমরা যারা একটা মুরব্বী টিচার আমরা থাকবো, তোমরা কিছু সময় পড়াবা, তারপরে তোমাদেরকে আমরা কিছু প্রশ্ন করব, তোমরা অ্যান্সার দিবা। তোমাদের সামগ্রিক দিক যদি আমাদের পছন্দ হয় তাহলে আমরা তোমাদেরকে নিব। এ হচ্ছে ব্যাপার। তো এবছরও টিচারদের ভাইবা ক্লাসে ডেমোতে আমি একজনকে জিজ্ঞেস করছিলাম বোর্ডে যে এই মেনি মুখু যে আমরা বলছি, এই মেনির অর্থ কি? সেও বলছে ভাইয়া মেনি মানে বিড়াল। উত্তরটা ভুল, মেনি একটা মাছের নাম। বুঝছো, এই মেনি একটা মাছ। তো কই মাছ আর কই বিড়াল? মাছ আর বিড়ালের মতো তো মারামারি সম্পর্ক, বিড়াল তো মাছকে খাচ্ছে, দুটো তো ভিন্ন জিনিস, দা কুমড়ার মতো। কারণ মেনি মাছ যদি না চিনো তাহলে কেমনে? এখন চিনছো মেনি মাছ? হলুদ টাইপের একটা মাছ আছে দেখবা, যেটা বড় হয়, এটা এরকম বড় হয়, এর বড় মিনি মাছ আমি দেখি নাই। ম্যাক্সিমাম এরকম হয়, গায়ের আঁশটা একটু বেশ চটচটে কাটার মতো। কই মাছের থেকে একটু বড় দেখবে, চৌড়া, মুখটা সেই বড় হয়, এরকম বড়, হাঁ করলে একটা মিনি মাছের যতটুকু বডিটার চৌড়া তার থেকে বেশি চৌড়া হয়ে যায় মুখটা হাঁ করলে। বুঝছো, মিনি মুখু, মুখটা অনেক বড়। তো মিনি মুখু বলতে এমন মেয়েদেরকে বোঝানো হয় যারা বেশ লাজুক। মিনি মাছটা খুব লাজুক টাইপের মাছ। এরা দেখবা লাফালাফি কম করে, একটু পড়ে থাকে, নড়ে চড়ে না, লাফায় না। অন্য মাছ যেমন ধরতে গেলে খুব চালাক, কাদা পানিতে আমরা অনেক সময় মাছ হাতায় মাছ ধরতে হয়, কাদা পানিতে ধরো, হাঁটুর নিচে পানি, কাদাতে পানিতে অনেক টাকি মাছ থাকে, হাতায় ধরা যায়, এটা খুব আনন্দের এই মাছ ধরাটা। তো ওই জায়গায় সবচেয়ে সহজে যে মাছটাকে ধরা যায় ওটা মিনি মাছ। ওটা পরে আছে কাদার উপরে আর নড়ে না। কিছু মাছ আছে হাত দিলে ছুট করে দূরে অন্যদিকে চলতে, মিনি মাছ নড়ে না। এই জন্য আমাদের এলাকায়, আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, আমার এলাকায় এটার নাম একটা ভিন্ন নাম আছে, আমরা এটাকে বোকা মাছ বলি। আমাদের এলাকায় এই ভেদা মানে হচ্ছে বোকা। বুঝছো, আমরা বলেছে ভেদা মাছ মানে বোকা মাছ। বাংলা ভাষার আঞ্চলিক শব্দগুলো ভাষার জন্য অ্যাসেট, মাথায় রাখবা এটা। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতো পণ্ডিত আঞ্চলিক ভাষার অভিধান তৈরি করে গেছেন, আঞ্চলিক ভাষার অভিধান। তো কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, কিশোরগঞ্জ এই এলাকাতে কিছু আঞ্চলিক শব্দ আছে কমন। আমার ধারণা এই এলাকাতে তোমরা অনেকে জানো, এটা হচ্ছে ভেদা মাছ, এটাই হচ্ছে মিনি মাছ। এখন মেনির মুখের নেই মুখ যে নারীর, মুখ যার, আমি যার লিখেছি, এটা হচ্ছে মূলত, যদি আরো ক্লিয়ার করে দেই, সাধারণত মেয়েদের ক্ষেত্রে হয় মেনির মুখের ন্যায় মুখ যে নারীর, তারে বলা হয় মেনিমুখু। মানে কিছুটা লাজুক টাইপের মহিলা যারা, বোকাশোকা মহিলা যারা, তাদেরকে মেনিমুখু বলে। খবরদার আজকে থেকে এই মেনি বলে বিড়াল মনে করো না, বিড়ালকে মূলত মিনি বলা হয়, এই মিনি থেকে আমরা মেনি বলে ফেলি। ক্লিয়ার কথাটা? কঠিন ছিল আগেই বলছিলাম। এখন বাকিগুলোর অর্থ কি তাইলে? বিড়াল মুখো না, বিড়াল মুখো তো নেওয়া যাচ্ছে না, বিড়াল যেহেতু না, বিড়াল মুখো হচ্ছে না। ভীতু তো নাই, কোনো দিক থেকে মিলছে না, লাজুক হবে। আর মুখরা, এটা একটা নেগেটিভ শব্দ। মুখরা মানে হচ্ছে ধরো একটু ঝগড়াটি টাইপের, হাসে না, রসবোধ নাই, হিউমার নাই, এই টাইপের যেসব মহিলা। মুখরা শব্দটা পুরুষের ক্ষেত্রে খুব একটা ব্যবহার হয় না,
এটা পুরুষের ক্ষেত্রে হয় না, মেয়েদের ক্ষেত্রে হয়। এটা গোমরা টাইপের, হাসেনা টাইপের, একটু বদমেজাজি হলে তারে বলা হয় মুখরা। আর পুরুষের ক্ষেত্রে বলা হয় রামগরুরের ছানা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 9 সেশনে এই বাগধারাটা আসছে। তোমাদের বাগধারা ক্লাসে নিশ্চয়ই আলোচনা থাকতে পারে বা হয়েছে। তো রামগরুরের ছানা মানে হচ্ছে একেবারেই ধরো খুব গম্ভীর টাইপের মানুষ, যারা একেবারেই হাসে না, এমন মানুষকে রামগরুরের ছানা বলা হয়, অতি গম্ভীর। এরপরে আসো, রামগরুরের ছানা থেকে আমরা গেলাম আথাল, আচ্ছাদন, পাত্র, গোয়াল, আস্তাবল। গোয়াল, গোয়াল আর আস্তাবল প্রায় সমার্থক, কিন্তু আস্তাবলে আর গোয়ালে থাকে হচ্ছে গরু, আর আস্তাবলে থাকে হচ্ছে ঘোড়া। ইংরেজি স্টাবল থেকে আসছে আস্তাবল। তো পাত্র তো মিলছে না, আচ্ছাদন মানে হচ্ছে চালা ঘরের উপরের। তোমরা এই কবিতাটা পড়বা যদি সম্ভব হয়, কবর কবিতা জসিমউদ্দিনের। হ্যাঁ, জসিমউদ্দিনের কবর পড়লে দেখবো ওখানে বলা আছে আথালে 2টি গরুর কথা বলা আছে, গোয়ালে 2টা গরু। অর্থাৎ বৃদ্ধ দাদা তার নাতিকে বলছে যে তোর বাবা যখন মারা যায়, তোর বাবা যে গরু 2টাকে দিয়ে হাল চাষ করতো, 2টি বলদ, একজোড়া বলদ, যাদেরকে দিয়ে হাল চাষ করতো, তারাও তোর বাবার জন্য কান্না করছে। তাকে দেখতে না পায়া তারাও কান্না করছে, হাম্বা হাম্বা রবে ডাকতো। ওই কথাটা আছে ওই কবিতার মধ্যে, এই আথাল শব্দটা। কবর কবিতা বাংলা সাহিত্যের সবচেয়ে জনপ্রিয়, সবচেয়ে বেশি পঠিত কবিতাগুলোর একটা হচ্ছে কবর। পড়ে নিও, উইকি থেকে দেখবা, এটা আছে, পাবা। আথাল মানে হচ্ছে গরু, গরুর গোয়াল আর কি। তাহলে গোয়ালে থাকে গরু, রাস্তা বলে থাকে ঘোড়া, মোটামুটি কাছাকাছি লেভেলের শব্দ। এরপরে হচ্ছে তোমার ক্রিকলাস। ক্রিকলাস শব্দের প্রতিশব্দ হচ্ছে তোমার গিরগিটি। কৃষ্ণকায় শব্দের অর্থ হচ্ছে যার দেহ কালো রঙের। কাঁকড়া তো একটা প্রাণী। কৃষ্ণকায় শব্দের অর্থ খুব চিকন, খুব হালকা, খুব চিকন শরীর, খুব বেটে ছোটখাটো চিকন শরীর হলে তারে বলা হয় কৃষ্ণকায়। কায় মানে বডি। এরপরে হচ্ছে আসো গিরগিটি, ক্রিকলাস আমরা শিখলাম। দেন হচ্ছে ভৃঙ্গ। ভৃঙ্গ শব্দের অর্থ হচ্ছে ভ্রমর। ভঙ্গুর মানে যেটা সহজেই ভেঙে যায়। আর গারু বদনা তোমরা পড়ছো হচ্ছে ইয়েতে, প্রবাস বন্ধুর মধ্যে। গারু, গারু বদনা মানে হচ্ছে কেটলির মতো আর কি, হ্যাঁ, কেটলি আলটিমেটলি। আর ভুজঙ্গ শব্দের অর্থ হচ্ছে সাপ। এই সাপ শব্দের কিছু সমার্থক শব্দ আছে, সাপ, সর্প, ওহি, ভুজক, ভুজঙ্গ, এগুলো সবগুলো সাপ শব্দের সমার্থক। ওকে, সর্প এগুলো। তারপরে হচ্ছে তোমার প্রসন্ন নয়নে শব্দটিতে, নয়নে শব্দের সমার্থক কোনটা? পা, চোখের পাতা, নেত্র। দেখো প্রসন্ন মানে খুশি, নয়নে মানে প্রসন্ন চোখে। তাহলে প্রসন্ন নয়নে, এখানে নয়নে মানে হচ্ছে তোমার নেত্র, নেত্র মানে হচ্ছে চোখ, চোখ মানে হচ্ছে আঁখি, আঁখি মানে হচ্ছে অক্ষি, বুঝছো? চোখ। আবার ধরো হচ্ছে চক্ষু। এরপরে মুন্ডুক শব্দের অর্থ কি? মুন্ডুক মুন্ডধারী না, মুন্ড মানে তো মাথা, কোয় মানে তো কোয়, ওই যে কূপ মুন্ডুক, ওখান থেকে তোমাদেরকে একটা পেজ দিছে আর কি, কূপ মুন্ডুক। আর মিষ্টি জাতীয় দ্রব্য তো হবেই না, ভেক হবে, ভেক। ভেক মানে হচ্ছে ব্যাং। এখন মন্ডুক, কোয়, এই শব্দগুলো পাশাপাশি কেন আসছে, তার লজিক কি? নিশ্চয় কোনো একটা ঘটনা এখানে আছে, একটা কিছু তোমার পেছানোর জন্যই এই শব্দগুলো এখানে দিছে, একটা নিশ্চয় উদ্দেশ্য আছে। আসলে ব্যাখ্যা করি। আমরা যখন কূপমণ্ডুক কথাটা পড়ছি, মনে করো তো, এই কূপমণ্ডুক কোর ব্যাং অর্থে যে পড়ছি, কূপ মণ্ডুক, শাব্দিক অর্থ কুয়ার ব্যাং, আর ব্যবহারিক অর্থ হচ্ছে অল্প জানা মানুষ, অল্প জানা মানুষ, সংকীর্ণ চিত্ত মানুষ, অনুপমের মামার মতো। দেখো, বুঝো, এটা একটা কুয়া, আমি বিকারের মতো আঁকতেছি, আমি ভালো আঁকতে পারি না, বুঝে নিও। তো কুয়াতে ধরো এ পর্যন্ত পানি আছে, হ্যাঁ, এ পর্যন্ত কি আছে? পানি আছে। তো এটার ভিতরে ধরো একটা ব্যাঙ বসবাস করে। ব্যাঙ আমি কেমনে আঁকবো? ধরো এটা হচ্ছে একটা ব্যাঙ, ঠিক আছে? ভালো করে বুঝবা, কঠিন আছে এই জায়গাটা।
এখন ব্যাঙ যখন আকাশের দিকে তাকায়, এরকম করে যখন তাকাইলো, তো ব্যাঙ কতটুক দেখবে? আকাশটা এরটুক দেখবে না? এখানে যে আকাশ আছে বা এই পরেও যে আকাশ আছে, এটা কি ব্যাঙ দেখবে? দেখবে না। তাহলে ব্যাঙ যে কুয়ার মধ্যে থাকে, সেই কুয়ার সাইজে বাইরের দিকে এসে আকাশকে দেখবে। আমি আবার বলছি, কথাতে মনোযোগ দাও। লক্ষ্যার্থ বাচ্চার্থ কেন বলা হয়, কেন তোমাদেরকে বাগর্থের মধ্যে জিনিসগুলো বারবার বলছিলাম। এখন কূপমণ্ডুক কথার বাচ্চার্থ হচ্ছে তোমার কুয়ার ব্যাঙ বা কোয়র ব্যাঙ। আমি লিখলাম কোয়র ব্যাঙ, ঠিক আছে? কূপ মানে কো, মণ্ডুক মানে ব্যাঙ। এটা হচ্ছে বাচ্চার্থ। লক্ষ্যার্থ হচ্ছে অল্প জানা মানুষ। কেন? কারণ ব্যাঙ এখান থেকে তাকাইলে যতটুকু এটার যে সাইজ, এই যে সাইজ, এ পর্যন্ত উপরের আকাশটা সে দেখবে। এখন আকাশ কি আসলে এতটুকুই? ব্যাঙ যতটুকু দেখতে পায় ততটুকু, নাকি ব্যাঙ যা দেখে তার থেকে অনেক বেশি আকাশ? বলো। ব্যাঙ যতটুকু দেখে ততটুকুই আকাশ, নাকি তার? তুমি আমার স্টুডিও শটটা দেখো নাকি? তোমার ক্যামেরা যতটুকু কভার করে আছে, এই যে বোর্ডটা আছে, বোর্ডটাকে কভার করে আছে। আমি কখনো কখনো কথা বলতে বলতে ফ্রেমের বাইরে চলে যাচ্ছি, আমার হাঁটতে হয়। ঠিক এই জায়গায় থাকলে একটু অসহ্য লাগে, স্বাভাবিক। ঘন্টার পর ঘন্টা আসি, অনেক গরম, বোর্ডটাও তো গরম, তো মাঝে মধ্যে আমরা একটু নড়ি, তাই না? তুমি তো আর বাইরে দেখো না, ডানে কি বামে কি আরো কি কি এখানে আছে, তুমি দেখতে পাও না, রাইট? ওই ক্যামেরা যতটুকু তোমাকে দেখাচ্ছে তুমি ঠিক ততটুকুই দেখছো। আচ্ছা, এখন কথা হচ্ছে ব্যাংকটাও এর ভিতর দিয়ে যা যতটুক দেখা যায় আকাশে ততটুক দেখছে। তাহলে ব্যাংকটাকে যদি একটা মানুষ কল্পনা করো, একটা মানুষ, সংকীর্ণ জানা মানুষ যদি ভাবো, একটা ব্যাঙ এটুক দেখে যদি মনে করে এটুকুই আকাশ, এর বাইরে আর নাই। কোন একজন মানুষ যদি সুমেরু বৃত্ত আর কুমেরু বৃত্ত, মূল মধ্যরেখা, আহ্নিক গতি, বার্ষিক গতি, এটুকু বোঝার পরে মনে করে আমি ভূগোল পড়ে ফেলাইছি, তাইলে সে খুব মন্ডুক, সে কুয়ার ব্যাঙ, সে খুব অল্পই জানলো। বুঝতে পারছো? একটা কুয়ার ব্যাঙ যেমন খুব সামান্য আকাশ দেখতে পায়, এর বাইরেও যে কত বড় আকাশ রয়ে গেছে সে জানে না। ঠিক অল্প জানা একজন মানুষকে এই জন্যই কূপমণ্ডুক বা কুয়ার ব্যাঙের সাথে কম্পেয়ার করা হয়। সেও খুব সামান্যই জানে, হয়তো তার কোনো একটা শাস্ত্রের সে অল্প কিছু জানছে, তারপরে সে মনে মনে বলতেছে যে সর্বনাশ করে ফেলাইছি, পৃথিবীতে এমন কোনো জ্ঞান নেই যেটা আমি জানি না, কাঁপাই দিছি। বুঝছো? এই জন্য অল্প জানা মানুষকে কূপমণ্ডুক বলা হয়। এই যে অল্প জানা মানুষের কূপমণ্ডুক বলা হয়, এই শাব্দিক অর্থ বা বাচ্চার্থ হচ্ছে কুয়ার ব্যাঙ, আর লক্ষ্যার্থ হচ্ছে অল্প জানা মানুষ। এখন দেখো প্রশ্ন যিনি করছেন, কি একটা পেজ দিছে এই জায়গায়, দেখো মন্ডুক, তুমি পড়বো ও কূপমণ্ডুক, আমি পড়ছি তো কুয়ার ব্যাঙ, তাহলে এখানে দেখতেছো কুয়া। পরীক্ষার হলে কি মাথায় তো কিছু খেলে নাকি? পরীক্ষা, এই জাতীয় পরীক্ষা এমন জিনিস, তুমি ক্যাম্পাসে গিয়ে রুমের ভিতরে গেছো আর মাথাটা তোমার শূন্য মনে হবে। সেখানে গিয়ে তুমি কারণে মন্ডুক পাইছো, কিন্তু কুয়াটা পাইতেছো না, এখানে এখানে পাইছো, এখানে তুমি দিয়ে আসবা। বুঝছো? অথচ এখানে এমন একটা জায়গায় অ্যান্সার নিয়ে রাখছে, ভেক। ভেক মানে হচ্ছে ব্যাং, সমার্থক শব্দ থেকে কই নিছে। আমরা সময় বলি না, হ্যাঁ বুঝতে না পারবেন, ভেক ধরছে। ভেক ধরছে মানে তো ব্যাঙের ভাব ধরছে। তোমরা একটা ইমোজি দেও না, ব্যাঙের ইমোজি, তো ব্যাঙের ইমোজি দিয়ে কি বুঝাও? খুব সম্ভবত এমন কিছুই, একেবারে কিছুই বুঝলাম না, বোকা বানায় ছাড়াই দিল, এমন কিছু কি আমি জানি না। সবগুলো ইমোজির অর্থ আমার জানাও নাই, দু একটা আছে। তো এই হচ্ছে ব্যাপার, মাথায় রাখো এগুলো। অনুশাসনের সমার্থক শব্দ কোনটি? অনুশীলন, অনুসরণ, আবাহন, আদেশ। অনুশাসন, শাসন শব্দের অর্থ তো পরিচালনা করা, কাউকে কোনো রাস্তায় চালানো। সেক্ষেত্রে অনুশীলন মানে প্র্যাকটিস, অনুসরণ মানে কাউকে নকল করা, কপি করা। আবাহন মানে হচ্ছে অনেকগুলো, এটা মাল্টি ডাইমেনশনাল একটা শব্দ। নজরুলের প্রবন্ধে এমন এক আমির আবাহন প্রত্যাশা করেছেন, এমন এক আমির উন্মেষ, আগমন বা বিকাশ নানানভাবে হয়। তাহলে অনুশাসনের সাথে আদেশ এটা মিলে যায়। আমরা বলি না অনুশাসন মেনে চলবে, স্কুলের অনুশাসন মেনে চলবে মানে আদেশ মেনে চলবে, সিস্টেম মেনে চলবে। নিরদ, তয়দ, পয়দ কোনটির প্রতিশব্দ? নিরদ, তয়দ, পয়দ, মেঘ। নিরোধী, তয়োধী, তারপরে পয়দ। বুঝতে পারছো? সবগুলো হচ্ছে পয়দ থেকে পয়োধী। নিরোধী, তয়োধী, পয়োধী তখন হয়ে যাবে সমুদ্র। আর নিরদ, তয়দ, পয়দ এগুলো মেঘ। তোমাদের লিখে দিয়েছিলাম, কাজে লাগছে? শুধু দ দ দ হইলে মেঘ হবে, দি 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 হইলে সমুদ্র হবে। তাহলে আমরা এখান থেকে মেঘ নিলাম উত্তর। ওকে। বাতুল শব্দের অর্থ হচ্ছে পাগল, আউলা মানুষ মানে উন্মাদ। নির্বোধ শব্দের অর্থ বোকা, বেকুব মানে তো বুদ্ধি কম,
বাতিল মানে বাতিল করে দেওয়া, আর উন্মাদ মানে হচ্ছে পাগল। মাথাওয়ালা হইলে তার উন্মাদ বলা হয়। এরপরে কোকোনদ, কোকোনদ মানে হচ্ছে পদ্ম, আমরস পদ্ম। বাকিগুলো দেখো, গোলাপ মানেও ফুল, টগর মানেও ফুল, শাপলা মানেও ফুল, পদ্ম মানেও ফুল। এখন এখানে একটা জিনিস ব্যাখ্যার আছে, যদি মনে রাখো প্রশ্নে সহজ জিনিস থাকে, প্রশ্নে যদি সহজ হয়, কোনো টার্ম যদি থাকে, সেক্ষেত্রে তোমার জন্য উত্তরটা খোঁজাটাও সহজ। এটা হচ্ছে মডিউল 1। এখন ধরো প্রশ্নে তোমার দিছে কোনো কঠিন জিনিস, সেক্ষেত্রে তোমার উত্তর খুঁজে বের করাটাও কঠিন। বুঝো নাই? এখন যদি প্রশ্নটা এখান থেকে করতো যে পদ্ম এর সমার্থক কোনটা, তাহলে তুমি পদ্ম চিনে গেছো, পদ্মর সাথে মেলানোর চেষ্টা করছো। তোমার কইছে কোকোনদের সমার্থক কোনটা, মানে এটা মডিউল 2 এখানে ফলো করছে। আমি বললাম যে আগুন শব্দের সমার্থক কোনটা, আগুন। তুমি প্রশ্ন সহজ, এটা মডিউল 1, বুঝছো? এখন প্রশ্ন করার সময় ধরো প্রশ্নে আগুন কথাটার ব্যবহার করে নাই, না করে আগুনের মধ্যে একটা কঠিন জিনিস দিছে, দিছে কৃষাণু। কৃষাণু শব্দের সমার্থক কোনটা? তাই আগুন আর কৃষাণু তো একই জিনিস, মানে এটা হচ্ছে মডিউল 2। প্রশ্নে কঠিন শব্দ ব্যবহার করছে, করে তোমার খুঁজতে বলছে, এবার তোমার জন্য কাজটা কঠিন হয়ে যাবে। কারণ প্রশ্নটাই যদি তুমি ধরতে না পারো, তোমার জ্ঞান কোন জায়গায় তুমি অ্যাপ্লাই করবা, ওটা বুঝলে না তুমি বুঝবা এটার সাথে এটা কি জিনিস। তুমি গোলাপও চিনো, টগরও চিনো ফুল, শাপলাও চিনো ফুল, পদ্মও চিনো ফুল। অলমোস্ট এখানে 4টা অপশন। টগর একটু কঠিন হয়তো, বা অনেকে টগর যে ফুল আছে অনেকে নাও জানতে পারে, বিশেষ করে ছেলেদের মধ্যে, মেয়েরা হয়তো জানো। তো বাকি গোলাপ, শাপলা, পদ্ম, মানে অর্থাৎ 95% লোকজন এই গোলাপ, টগর, শাপলা, পদ্ম 4টার অর্থ তুমি জানো। আর লাভটা কি, তুমি কোকোনট না জানলে তুমি কোন জায়গায় অ্যাপ্লাই করবা? এটা মডিউল 2 প্রশ্ন। প্রশ্নে কঠিন কথা ইউজ করছে, উত্তর খোঁজা কঠিন হয়ে যাবে, কারণ তুমি জানলেও কিছু করতে পারবে না। আর মডিউল 1 যদি হয়, প্রশ্নটা সহজ কোনো কিছু দিয়ে করছে, তুমি প্রশ্নটা ধরতে পারছো, সেক্ষেত্রে তোমার উত্তরটা খুঁজে বের করা তোমার জন্য ফার ইজি। কথা বুঝাইতে পারলাম? পরের অংশ, কোটাল শব্দটির সমার্থক। কোটাল মন্ত্রী, দ্বার রক্ষক, নির্দয়, নগর রক্ষক। কোটাল মানে হচ্ছে নগর রক্ষক। আমরা যখন পড়ছি ছোটবেলায়, যখন রাজরাজার গল্প টল্প পড়ছি, সেখানে কোটাল কথার ব্যবহার আমরা অ্যাভেলেবল দেখেছিলাম। বলাহক শব্দের সমার্থক। বলাহক নন্দী, বলাহক মানে মেঘ। এরপরে হচ্ছে তোমার চাঁদের সমার্থক শব্দ। ভানু, নিশিথিনী, কোমল কান্ত, রজনীকান্ত। হে আল্লাহ, ভানু মানে হচ্ছে সূর্য, ভানু লিখেছি কিনা ওখানে জানি না। নিশিথিনী, কোমলকান্ত, রজনীকান্ত। এখন বলছে চাঁদ শব্দের সমার্থক শব্দ। একটু খেয়াল করে দেখো, রজনী শব্দের অর্থ রাত, ঠিক আছে, আর নিশিথিনী শব্দের অর্থ রাত। আবার কোমলকান্ত, কোমলের কান্ত, তাহলে রজনীর কান্ত, রজনী মানে রাত। সেখান থেকে যদি আমরা রজনীকান্ত যদি অর্থটা নিই, সেটা নেওয়া সব থেকে বেশি সহজ হবে এবং রিলায়েবল হবে। উপরে দেখো, সমার্থক শব্দ জোর শনাক্ত করো। সলিল, সলিল, অশ্রু, শ্বশ্রু, শীতি, শীতি, শীত, শীত। সলিল শব্দের অর্থ পানি, ঠিক আছে। আর এখানে শ্বশ্রু, একটা গোফদারি, একটা শ্বশুর। এরপরে শীতি, শীতি আলাদা, একটা মাথা শীতি, আর এই শীতির একটা কি ভিন্ন অর্থ আছে। আর শ্বেত, শীত, এই দুটো মানে হচ্ছে সাদা। তাইলে এখন খেয়াল করে দেখো, সমার্থক শব্দ জোরে সলিল, সলিলের অর্থ মিলে না, শ্বশুর, শ্বশ্রু মিলে না, শীতি, শীতি মিলে না। তারপরে তোমার শ্বেত, আর শ্বেত যে শীত যেটা, এটা মিলে, এই শীত মানে সাদা। তাহলে আমরা সমার্থক শব্দ জোর পেলাম শ্বেত আর শীত। গুড়গুড়ি, এটা সঠিক সমার্থক শব্দ কি? ফরসি, তামাক পত্র, গুড়গুড়ি শুধু, গুড়গুড়ি বেশি। ফরসি মানে হুক্কা আর কি। তামাক পাত্র মানে তামাক রাখার জায়গা, আর তামাক খাওয়ার জিনিস যেটা, সেটা হুক্কা বা ফরসি। জাঙ্গাল এর প্রতি শব্দ হচ্ছে বাঁধ, জাঙ্গাল মানে হচ্ছে বাঁধ। ধেনু শব্দের অর্থ গরু, গরুর মধ্যে গাভী আর কি, মূলত বাচ্চা সহ যে গাভী থাকে, ওই গাভীকে ধেনু বলা হয়। সবৎসলা গাভী, যে গাভী বাচ্চা সহ, বাছুর সহ দুধ দেয়, এমন গাভীকে ধেনু বলে। এরপরে হচ্ছে কপাল শব্দের সমার্থক কোনটি? চিকুর, ভাল, কপল, খুলি। ভাল, এটার উচ্চারণ যদি তুমি করো হচ্ছে ভালো, মানে ও দিয়ে যদি করো আর কি,
অথবা ভালো অ দিয়ে যদি করো সেক্ষেত্রে এটা হলো গিয়ে গুড। আর যদি উচ্চারণ করার সময় ভাল করো, এখানে একটা হসন্ত কল্পনা করে করো, হসন্ত দেওয়া হয় না, যদি ভাল করো সেক্ষেত্রে উচ্চারণ মানে অর্থ হয়ে যাবে কপাল বা ভাগ্য। নিচের কোনটি অগ্নির সমার্থক শব্দ নয়? আবির, বহ্নি, বায়ুসখা, বৈশ্বানর সবগুলোই অগ্নি। অভিরাম শব্দের অর্থ বিরামহীন, বালিশ, চলন, সুন্দর। অভিরাম মানে হচ্ছে সুন্দর, আর অবিরাম মানে হচ্ছে বিরামহীন। যদি বিরামহীন হয় তখন হবে অবিরাম। দেখছো কি এটা প্যাচ দিছে? অবিরাম আর অভিরাম এই হলো প্যাচ। এজন্য অভিরাম বললে এটা হচ্ছে সুন্দর। আমরা বলি না নয়নাভিরাম সৌন্দর্য, ওই অর্থে। অরুণনাভ শব্দটি দিয়ে বোঝায় মাকড়সা। অরুণনাভ মানে মাকড়সা। তারপরে হচ্ছে পরশ্ব শব্দটির অর্থ হচ্ছে পরশু। পরশ্ব মানে হচ্ছে পরশু। এটা 35 BCS এর প্রশ্ন। এই ছিল তোমাদের জন্য আয়োজন। সবাই ভালো থাকো। আশা করি সমার্থক শব্দ থেকে তোমরা অনেক বেশি উপকৃত হবা। ইম্পর্টেন্ট টপিক ছিল। কথা হবে পরের লেকচারে আবার। আল্লাহ হাফেজ।